হরিদা, তোমার হাতে চা খেয়ে এমন বদ অভ্যাস হয়ে গেছে না, এখন আর বাড়িতে বউয়ের হাতের চা ভালোই লাগে না। তা যা বলেছিস, হরিদার হাতের চায়ের ব্যাপারটাই আলাদা। লোকটা এই অজপাড়াগায় পড়ে থাকলো বলে তেমন কোনো কদরই পেল না। এই দোকানটা যদি শহরের কোনো বাজারে হতো তাহলে কদর দেখতে পেতি। হ্যাঁ, এখনকার শহরের চায়ের দোকানগুলোর যা স্টাইল, চায়ের দোকান না প্রাইভেট লিমিটেড কোম্পানি বোঝাই যায় না। আগের দিনই তো বারাসাত গিয়েছিলাম, একটা চায়ের দোকানের ব্যানারের নিচে দেখি ওয়েবসাইটের ইউআরএল দেওয়া। ভেবে দেখ, চায়ের দোকানের ওয়েবসাইট। ভালো কথা, ওয়েবসাইট বলতে মনে পড়লো, আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি, জানিস তো? হ্যাঁ জানি। সেটার জন্য একটা ওয়েবসাইট দরকার। কোথা থেকে বানাই বলতো? আরে চিন্তা করছিস কেন, তুই সুমন গ্রাফিক্সের সাথে যোগাযোগ কর না। অনেক কম খরচে দুর্দান্ত ওয়েবসাইট বানিয়ে দেবে সুমন গ্রাফিক্স। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবি, বুঝলি? হরিদা, একটা চা দিও। আরে কি ব্যাপার, ডাক্তারবাবু এত লেট করে যে? দেখ সুখেন, তোদের কিন্তু অনেকবার বলেছি ওই ডাক্তারবাবু আমাকে বলবি না। তোরা এবার কিন্তু মাত্রা ছাড়াচ্ছিস। আরে তুই রেগে যাচ্ছিস কেন? বস বস। এই রে, তুই কি বৃষ্টি মাথায় করে নিয়ে আসলি? তুইও এলি আর বৃষ্টিও শুরু হয়ে গেল। দেখ ভাই, তুই তো জানিস যে তোকে শুধু শুধু আমরা ডাক্তারবাবু বলি না। তুই 2 বছরের ডাক্তারির বেসিক ডিপ্লোমা কোর্স করলি, কিছুদিন কোনো এক গ্রামে ডাক্তারির চেম্বারও খুললি, তারপর হঠাৎ করে সব বন্ধ করে দিয়ে আবার গ্রামে ফিরে এসে নিজের বাড়ির মুদিখানার দোকান চালাচ্ছিস। তোকে কতবার বলেছি, কেসটা কি আমাদের বল। আরে আমরা তো তোর বন্ধু নাকি, আমাদের কি জানবার অধিকার নেই? তুইও মুখ খুলিস না, তাই আমরাও তোর পেছনে কাটি করি। দেখ, তোদের যে বলি না তার পেছনে একটা কারণ নিশ্চয়ই আছে, তাই না? তোরা হচ্ছিস এক একটা কাঠ ফাজিল। তোদের কাছে সেই গল্প বলা মানে নিজের খিল্লি নিজে ওড়ানো। তোরা বিশ্বাস করবি না। আচ্ছা, এই জন্য এতদিন বলিসনি? নে, তোকে কথা দিলাম, এইবার আমরা বিশ্বাস করব। কিরে, বিশ্বাস করবি তো? হ্যাঁ করব, তুই বল। বেশ, তোরা যখন এতবার করে বলছিস তখন বলছি। তবে যা বলবো, তোরা বিশ্বাস করিস বা না করিস, তার মধ্যে এতটুকু মিথ্যে নেই। সেই একটা ঘটনা আমার জীবনটাই বদলে দিয়েছে। প্রথম থেকেই বলি শোন, কলেজ শেষ করে তখন এদিকে ওদিকে ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছি একটা কাজের জন্য। বাড়ির আর্থিক অবস্থা খারাপ। বাবা আমার কলেজ শেষ করার দিকে হা করে তাকিয়ে বসেছিল। তার আশা ছিল আমি কলেজ শেষ করে কোনো একটা ভালো চাকরি পেয়ে সংসারের হাল ধরব। আমি একের পর এক কোম্পানিতে, শপিং মলে ঘুরতে থাকলাম একটা কাজের জন্য। এমনকি দোকানে দোকানেও ঘুরতে থাকলাম কাজের জন্য, কিন্তু কোথাও কোনো ব্যবস্থা হলো না। হতাশ হয়ে একদিন গ্রামের পুকুর পাড়ে এসে চুপ করে বসে আছি, মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমন সময় দেখলাম পাশের পাড়ার নিবারণ ডাক্তার আমার সামনে সাইকেল নিয়ে এসে দাঁড়ালো। তারপর বলল, আরে সমু, ভালোই হয়েছে বাবা তুমি এখানে, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ কাকু, বলুন কি বলবেন। তোমার বাবার সাথে কাল স্টেশনে দেখা হয়েছিল। তোমার বাবা আমাকে তোমার একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলছিল। তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু, এখন সে বললে তো ব্যাপারটা ভেবে দেখতেই হয়। আমি না বলি কি করে বলো? বিষয়টা হচ্ছে, তুমি কি আমার সাথে কাজ করবে? আপনার সাথে আমি কি কাজ করব? না না, তোমার ভয় পাওয়ার মতন কোনো কাজ না। আমার চেম্বার সময় মতন খুলবে, আবার বন্ধ করবে, রোগীদের নাম লেখা, ওষুধ বুঝিয়ে দেওয়া, ইঞ্জেকশন দেওয়াটাও শিখিয়ে দেব, তারপর রোগীদের ইঞ্জেকশন দেবে, এই সবই আর কি। আমার তখন এমন অবস্থা যে এক কথায় রাজি হয়ে গেলাম। কবে থেকে যেতে হবে কাকা? তুমি কাল থেকেই চলো আমার সাথে। আমার 2টো চেম্বার, একটা বকচড়া গ্রামে আর একটা কালোপুরে, দুটোতেই আমার সঙ্গে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। বেশ, তাহলে কাল সকাল 8টায় স্টেশনে চলে এসো। আচ্ছা, এই 1 নম্বর ওষুধটা রোজ খালি পেটে একবার করে খাবে, আর 2 নম্বরটা দুপুরে খাওয়ার পরে, আর 15 দিন পরে আরেকবার এসে ডাক্তারবাবুকে দেখিয়ে যাবে, ঠিক আছে? দিন ভালোই কাটতে লাগলো। মাসখানেকের মধ্যেই আমি একদম ফিট হয়ে গেলাম। দিব্যি ডাক্তারি করছি, ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে পেশেন্টের জ্বর, সর্দি, কাশি, পেটের ব্যথা সারাচ্ছি। 3 মাস পরে একদিন নিবারণ কাকা বলল, শোনো সোমনাথ, তুমি এখন মোটামুটি শিখেই গেছো প্রাথমিক চিকিৎসাগুলো। সাধারণ জ্বর, সর্দি, কাশি, পেটের ব্যথা এসব তুমি সামাল দিতে পারবে। কি পারবে তো? তা আমি কি জানি, আপনি যতটুকু শিখিয়েছেন, আপনি যদি মনে করেন পারবো তাহলে পারবো হয়তো। পারবে, নিশ্চয়ই পারবে।
আমি ঠিক করেছি বিষ্ণুপুর বাজারের দিকে আর একটা নতুন চেম্বার খুলবো, বুঝলে? আর এই বকচড়ার চেম্বারটা এখন থেকে তুমি সামলাবে। পারবে তো? নিশ্চয়ই পারবো। কিন্তু কাকু, আমার তো লাইসেন্স নেই। তোমার লাইসেন্স লাগবে না। আর এত গ্রামের ভেতরে একটা চেম্বার, সাধারণ জ্বর সর্দি কাশি চিকিৎসার জন্য লাইসেন্সের দরকার হয় না। তারপর থেকে বকচড়া গ্রামের চেম্বারে আমিই বসতাম। গ্রামের সাধারণ মানুষের জ্বর সর্দি কাশি পেটের ব্যথা এইসব রোগ ওষুধ দিয়ে ঠিক করে দিতাম। মাঝে মাঝে গ্রামের বিভিন্ন জায়গা থেকে ফোন আসতো পেশেন্ট দেখে আসবার জন্য। যারা চেম্বারে নিয়ে আসতে পারতো না বা পেশেন্টের অবস্থা খুব খারাপ, সেই সমস্ত বাড়ি গিয়ে দেখে আসতে হতো। অবশ্য এক্ষেত্রে ফিজও একটু বেশিই পাওয়া যেত। এইরকমই একদিন রাতের বেলায় চেম্বার বন্ধ করতে যাচ্ছি, এমন সময় ফোন এলো। আননোন নাম্বার। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে উৎকণ্ঠা ভরা কণ্ঠস্বর ভেসে এলো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এক্ষুনি একবার একটু আসতে পারবেন? ভীষণ দরকার ডাক্তারবাবু। কিন্তু কোথায় আসতে হবে? আর আপনি কে বলছেন? ডাক্তারবাবু, আমি বকছড়ার বকুলতলা থেকে বলছি, নিবারণ মণ্ডলের বাড়ি থেকে। আচ্ছা, কি হয়েছে? ডাক্তারবাবু, আমার স্বামীর ভীষণ শরীর খারাপ। ও কেমন যেন একটা করছে ডাক্তারবাবু, আপনি একটু তাড়াতাড়ি আসুন না। সে কি? দেখুন, যদি এমার্জেন্সি হয় তাহলে তাড়াতাড়ি শহরের হাসপাতালে নিয়ে যান। এটা আমার দেখবার বিষয় না বলেই মনে হচ্ছে। এখন হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না ডাক্তারবাবু, ও ছটফট করছে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে কি? ও বিষ খেয়েছে ডাক্তারবাবু, ঘাস মারা বিষ। সর্বনাশ! না না, এক্ষেত্রে আমি কিছু করতে পারবো না। ইমিডিয়েট পাম্প করে বিষ বার করতে হবে। ওসব হাসপাতাল ছাড়া হয় না। আপনি দেরি করবেন না, এক্ষুনি হাসপাতালে নিয়ে যান। আমি রাখছি। এক সপ্তাহ কেটে গেল। বকচড়ার অন্য রোগীদের কাছে শুনলাম বকুলতলায় একজন লোক বিষ খেয়ে মারা গেছে। শুনে খারাপ লাগলেও আমার কী বা করার আছে। বিকেলের পর থেকেই আকাশটা মুখ ভার করে আছে। পেশেন্টও আজ এই বেলায় তেমন একটা ছিল না। তাই চেম্বার বন্ধ করে সাইকেল চালিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলাম বাড়ি ফিরবো বলে। এমন সময় ফোন এলো। বার করে দেখলাম নিবারণ কাকা। হ্যাঁ কাকু, বলুন। তুমি চেম্বার বন্ধ করে দিয়েছো? হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি। তুমি এখন কোথায়? এই তো রাস্তায়, স্টেশনের দিকে যাচ্ছি। কেন কাকু, কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো একটু হয়েছে। তুমি চেম্বারটা আগে আগে বন্ধ করে ভালো করোনি। না মানে আসলে আজকে বিকেলের পর থেকে তেমন একটা রুগী ছিল না তো, তাই ভাবলাম হয়তো আর কোনো পেশেন্ট আসবে না আজকে। এদিকে আকাশটাও মেঘলা করে আছে, সেই জন্যই ভাবলাম তাড়াতাড়ি বাড়ি চলে যাই। কেন, কি সমস্যা হয়েছে আমাকে বলুন। কাচিঘাটা থেকে রমেশ এসেছিল। ওর বাবার পুরনো শ্বাসকষ্টটা আবার হচ্ছে। এক্ষুনি ওষুধ দরকার। ও জানে আমাদের চেম্বারটা 8টা পর্যন্ত খোলা থাকে, তাই এসেছিল। এসে বন্ধ দেখে ফিরে গেল। এই কাজ খুব দায়িত্বশীলতার কাজ। পেশেন্ট থাকুক বা না থাকুক, তোমার চেম্বার খোলা রাখা উচিত ছিল সোমনাথ। আচ্ছা ঠিক আছে কাকু, সময়ের আগে আর কোনোদিনও বন্ধ করব না। রমেশদা না হয় এবার একটু অন্য কোনো ফার্মেসি থেকে ওষুধটা নিয়ে নিক। সেটা করা গেলে তো সমস্যাই থাকতো না। ওই ওষুধ এখানে আর কোনো ফার্মেসিতে পাওয়া যায় না। রমেশের বাবা লাগে বলে আমি শহর থেকে নিয়ে এসে রেখে দিই। ওই ওষুধটা না পেলে রমেশের বাবা মারা যেতে পারে পর্যন্ত। আর তার জন্য কিন্তু দায়ী থাকবো আমরা সোমনাথ। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমি এক কাজ করছি, আমি তো রমেশদার বাড়ি চিনি, আমি গিয়ে ওষুধটা দিয়ে আসছি এক্ষুনি। তাহলে তো খুবই ভালো হয় সোমনাথ। তোমার একটু কষ্ট হবে, কিন্তু মানুষের জীবন বাঁচানোটা একজন ডাক্তারের সব থেকে বড় কর্তব্য। যাও, তুমি তাহলে এক্ষুনি চলে যাও, গিয়ে ওষুধটা দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি একটু রমেশদাকে ফোন করে জানিয়ে দিন। সাইকেল ঘুরিয়ে নিয়ে আবার রওনা দিলাম চেম্বারের দিকে। চেম্বার খুলে ওষুধটা বার করে কাচিঘাটার দিকে চললাম। অনেক উপকার করলে ভাই, না হলে বাবার আজকে রাতেই কিছু একটা হয়ে যেত। অনেক ধন্যবাদ। না না রমেশদা, এটা তো আমার কর্তব্য। আর তাছাড়া ভুলটা তো আমিই করেছি চেম্বারটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে। আমার তো টাইমে বন্ধ করা উচিত ছিল, তাহলে তো আর তোমাকে গিয়ে ফিরে আসতে হতো না। দূরে কোথায় যেন একটা বাজ পড়ল প্রচণ্ড শব্দ করে। রমেশদা বলল, সোমনাথ ভাই,
আকাশের ভাবসাব কিন্তু ভালো না। এই দুর্যোগ মাথায় নিয়ে এখন আর যেতে হবে না। রাতটা বরং আমার বাড়িতেই থেকে যাও, সকালবেলা বাড়ি যেও। না না রমেশ দা, ঠিক আছে, আমি চলে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। বর্ষাকালে বৃষ্টি তো হবেই, ভয় পেলে চলবে? দেখো যেটা ভালো বোঝো, সাবধানে যেও তাহলে। এইসব রাস্তায় এখনো পর্যন্ত লাইট পোস্ট বসেনি, রাস্তাও ভালো না, দুধারে বাগান, তার ভেতর দিয়ে রাস্তা দেখে যেতে অসুবিধে হয় খুব। রাত 8:30 বেজে গেছে, এখান থেকে সাইকেল চালিয়ে স্টেশনে যেতে সময় লাগবে। এরই মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি। এই বিপদের আশঙ্কাটাই করছিলাম এতক্ষণ, এবার কোথায় গিয়ে দাঁড়াবো? এইদিকে রাস্তাঘাট তেমন একটা ভালোভাবে চিনিও না। জোরে সাইকেল চালিয়ে যাই, যদি কোনো বাড়ি দেখতে পাই তাহলে সেখানে গিয়ে দাঁড়াতে হবে। কিছুটা সাইকেল চালানোর পরেই রাস্তার ধারে একটা বাড়ি দেখতে পেলাম। বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, কেউ আছেন? একটু দরজা খুলবেন? ভেতর থেকে কোনো শব্দ এলো না। আমি দরজায় টোকা দেওয়ার জন্য দরজার গায়ে হাত রাখতেই দরজাটা খুলে গেল। একটা অন্ধকার ঘর, ভেতরে যতদূর চোখ যায় কেউ আছে বলে তো মনে হলো না। ঘরের ভেতরে একটা খাট পাতা, দেওয়ালের গা ঘেঁষে একটা কাঠের আলনা, তাতে কিছু জামা কাপড় রয়েছে। দেওয়ালে একটা আয়না, আয়নাটা আমার সোজাসুজি, তাতে চোখ পড়তেই আমার শরীরটা যেন ছ্যাদ করে উঠল। দেখলাম আমার পেছনে কে যেন দাঁড়িয়ে রয়েছে। আমি ভয়ে ভয়ে পেছন ঘুরলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তবে কি ভুল দেখলাম? না, ভুল বলে তো মনে হলো না। এতটা পরিষ্কার ভুল দেখা সম্ভব না। তাহলে কেমন যেন ভয় ভয় করতে লাগলো। এখানে এসে মনে হয় ভালো করিনি। না, বেরিয়েই যাই। যেই সামনে এগোতে যাচ্ছি, অবাক হয়ে দেখলাম দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। হঠাৎ ঘরের ভেতরটা ভরে উঠল বীভৎস ঠান্ডায়। তারপর দেখলাম একটা আবছা ছায়ামূর্তি ক্রমশই যেন সেই অন্ধকার ঘরের ভেতর থেকে ফুটে উঠছে। সেটা পরিষ্কার হতেই যা দেখলাম, তাতে আমার সারাটা শরীর যেন ভয়ে কাঠ হয়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে আছে একটা বীভৎস বিকট দর্শন পুরুষ। তবে এ যে আর জীবন্ত পুরুষ নয়, তা বোঝা যাচ্ছে পরিষ্কার। তার শরীরের রং ফ্যাকাশে, চোখের ভেতর চলে রয়েছে নারকীয় প্রতিহিংসা। তার ওই বীভৎস দৃষ্টি দিয়ে যেন সে আমাকে গিলে খেতে চাইছে। তারপর সেই বিভীষিকাময় প্রেতাত্মা যেন গর্জন করে উঠল, তোর জন্য আজ আমার এই অবস্থা। আমি তোকে শেষ করে দেব, শেষ করে দেব। এতদিন ধরে অপেক্ষা করছি তোর জন্য, অবশেষে তুই এলি আজ। তোর মৃত্যুই তোকে এখানে ডেকে এনেছে। এরপর সে আমার দিকে তার পৈশাচিক হাত বাড়িয়ে দিল, চেপে ধরল আমার গলা। সেই হাতে যে কি বিভৎস জোর আর কি ঠান্ডা সেই হাত, তা ভাষায় প্রকাশ করা যায় না। ধারালো ছুরির ফলার মতো সেই হাত যেন আমার গলায় চেপে বসে যেতে থাকলো। আমি যন্ত্রণায় কাঁপতে থাকলাম, কিন্তু গলা দিয়ে যেন কোনো আওয়াজ বার করতে পারলাম না। মৃত্যুর যন্ত্রণা বুঝি এইরকমই ভয়াবহ হয়। মনে মনে ভেবেই নিলাম বেঁচে ফেরবার আর কোনো আশা নেই। এই প্রেতাত্মা কেন যে আমাকে মেরে ফেলতে চায়, আমি কি ক্ষতি করেছি তার, কিছুই আমি জানি না। চোখের সামনে যেন সবকিছু কেমন খোলা হয়ে আসছে, শরীর অসাড় হয়ে আসছে। এই সময় দেখলাম আরো এক আবছা ছায়া মূর্তি যেন ফুটে উঠছে ঘরের ভেতর। এটা একটা নারী মূর্তি। সে বলল, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওর কোনো দাস নেই। সেদিনও আসলেও তোমাকে বাঁচাতে পারতো না। এরপর দেখলাম গলার চাপটা কমে গেল। জীবন ফিরে পেলাম। তারপর দেখলাম বন্ধ দরজাটা আপনা আপনি খুলে গেল। বাইরে বেরিয়ে সাইকেল নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম স্টেশনের দিকে।
রাত 9:30 ট্রেনটা ভাগ্যিস পেয়ে গেলাম, না হলে কপালে অশেষ দুর্ভোগ ছিল। বাড়ি ফিরে পরদিন সকাল থেকে ধুম জ্বর। নিবারণ কাকা দেখতে এলো বিকেলবেলায়। নিবারণ কাকার মুখে শুনলাম এক নিদারুণ ঘটনা। বকচড়ার বকুলতলায় গতকাল রাতে নিবারণ মণ্ডলের বউ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। মানে যে নিবারণ মণ্ডল কদিন আগে মারা গিয়েছিল এই একই রকমভাবে বিষ খেয়ে আত্মহত্যা করে, যাকে বাঁচানোর জন্য তার স্ত্রী রাতের বেলায় আমাকে ফোন করেছিল, সে নিজেও গত রাতে আত্মহত্যা করেছে। কাল রাতে তাহলে যেই প্রেতাত্মা আমার গলা টিপে ধরেছিল সে কি তাহলে নিবারণ মণ্ডলের প্রেতাত্মা? কারণ তারপর যে মহিলাটি এসে আমাকে ছেড়ে দিতে বলেছিল, যে আমার জীবন বাঁচালো, তার গলাটা আমার ফোনে শোনা সেই নিবারণ মণ্ডলের বউয়ের মতনই মনে হয়েছিল। কখন মারা গেছে বউটা? এই সন্ধ্যে 7টা নাগাদ হবে, কিন্তু লোকজন টের পায় তার 1 ঘন্টা পরে। বাড়িতে তো খায়নি, খেয়েছে বিলের পাড়ে গিয়ে। আমার মনে আর কোনো সন্দেহই থাকলো না যে কাল রাতে ওই নিবারণ মণ্ডলই আমাকে হত্যা করতে চেয়েছিল। তার কারণ আমি তাকে বাঁচানোর জন্য যাইনি সেদিন রাতে। তারপর থেকে ডাক্তারির প্রতি এক ভয় ঢুকে গেল। যেদিনই চেম্বারে বসি সেদিন রাতেই ঘুমোতে গেলে ঘুমের ভেতরে শুনতে পাই সেই নারকীয় কণ্ঠস্বর। তাই ছেড়েই দিলাম ডাক্তারি। এমনকি ডাক্তারির শব্দটার প্রতি কেমন যেন একটা ভয় ঢুকে গেল। সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে নিবারণ মণ্ডল আত্মহত্যা করলো আর তার বউও আত্মহত্যা করলো। ব্যাপারটা একটু কেমন যেন লাগছে। কোনো কারণ জানতে পেরেছিলি? হ্যাঁ, কারণ তো ছিলই। নিবারণ মণ্ডলের একটা বাজে অভ্যেস ছিল। সে চারিদিক থেকে টাকা সুদে নিয়ে বেড়াতো, কিন্তু সে টাকা আর শোধ দিত না। পাওনাদারদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াতো। সব হ্যাপা অপমান সহ্য করত সেই বউটা। এই নিয়ে একদিন বাঁধল চরম গণ্ডগোল। শিউলিও রাগের মাথায় যা নামে তাই বলে দিল, আর নিবারণ মণ্ডলও হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ঘাস মরা বিষ খেয়ে নিল। নিবারণ মণ্ডল তো মরে গিয়ে বেঁচে গেল, কিন্তু এবার মরণ হলো ওই বউটার। সেই বেচারিকে সব পাওনাদার এসে ছেঁকে ধরত, নানান কথা শোনাতো। এদিকে ঘরে অভাব, খাওয়া জোটে না, কি আর করবে? সে ভাবলো যদি মরে গিয়ে সব জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। এই কথাগুলো বকচড়ার এক রুগীর কাছ থেকে আমি পরে জেনেছিলাম। নে তাহলে আজ উঠি, অনেকটা রাত হয়ে গেল। বাড়ি ফিরে আমার ঘরে বসে ফোন ঘাঁটছি, এমন সময় দরজায় কে যেন ঠকঠক করতে থাকলো। আমি চেঁচিয়ে বললাম, কে? সোমনাথ দা, একবার দরজাটা খোলো না, দরকার আছে। আমি রিপন। রিপন আমার পাড়াতেই থাকে, কয়েকটা ঘর পরেই ওর বাড়ি। আচ্ছা দাঁড়া, খুলছি। উঠে গিয়ে দরজা খুলতেই দেখলাম বাইরে দাঁড়িয়ে রিপন হাঁপাচ্ছে। কিরে, হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? সোমনাথ দা, বাবার শরীরটা খুব খারাপ হয়েছে, তুমি একবার একটু দেখবে গিয়ে? দেখ, আমি তো ডাক্তার না, আমি কতটুকু বুঝি। তোরা ভালো কোনো ডাক্তার ডাক। সে যদি দরকার হয় তখন ডাকবো, আগে তুমি তো একবার গিয়ে দেখো, তারপর তুমি বললে অন্য ডাক্তার ডাকবো। যাবার ইচ্ছে ছিল না, তবু বললাম আচ্ছা চল। আমার ব্যাগটা নিয়ে রওনা দিলাম রিপনের সাথে। তেমন কিছু হয়নি, প্রেশারটা একটু ফল করেছে। যে ওষুধগুলো দিলাম ওটা খাওয়া, ঠিক হয়ে যাবে। রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে আছি, হঠাৎ মাঝরাতে আমার ফোনটা বেজে উঠল। সেটা রিসিভ করতেই শুনতে পেলাম, তোর জন্য আজ আমার এই অবস্থা। আমি তোকে শেষ করে দেব, শেষ করে দেব।